একসময় একটি চমৎকার শব্দ ঢাকাবাসীকে উপহার দেওয়া হয়েছিল, তিলোত্তমা ঢাকা। কিন্তু ঢাকা তিলোত্তমা হয়ে ওঠেনি। এই ঢাকাকে সুন্দর করার জন্যে, ঢাকাকে স্বচ্ছন্দে রাখার জন্যে কত প্রকল্প এলো আর গেল, এবং কত প্রকল্প এখন বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। কিন্তু নগরবাসী মুক্তি পায়নি যানজট থেকে। সব ম্যানহোলগুলো এখনও ঢাকা পড়েনি ঢাকনাতে। ঢাকা দূষণমুক্ত হয়নি, ঢাকা কোলাহলমুক্ত হয়নি, এমন অনেক বেসামাল কথা উদাহরণ হিসেবে টেনে আনা যাবে। কিন্তু কেন এমনটি হচ্ছে? আমরা তো সবাই চেয়েছিলাম এই ঢাকা হবে সুন্দর, যে ঢাকায় সবাই মিলে বসবাস করে, যে ঢাকা দেশের মধ্যমণি। আজ এসএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে আমাদের আলোচনার বিষয় বেসামাল ঢাকা। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আমন্ত্রিত অতিথি নগর বিশ্লেষক স্থপতি মোবাশ্বের হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ এবং সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা। আমি আলোচনা শুরু করতে চাই স্থপতি জনাব মোবাশ্বের হোসেন আপনাকে দিয়ে। এই যে কথা জনগণকে দেয়া হয়েছিল অনেক আগে থেকেই, যে ঢাকাকে করা হবে তিলোত্তমা, নাগরিকরা সেই তিলোত্তমা শহর কেন বুঝে পেল না? ধন্যবাদ। আমি এই কথার শুরুতে একটি জিনিস বলতে চাই যে একটি শহরকে তিলোত্তমা খালি করলেই হবে না, সেখানে তার ইতিহাস ঐতিহ্যকে পুরোপুরি সম্মান প্রদর্শন করারও একটা ব্যবস্থা থাকতে হবে। যেমন আমরা সম্প্রতি শুনতে পাচ্ছি যে টিএসসি এবং কমলাপুর রেলওয়ে স্টেশন ভেঙে ওখানে বিরাট সর্বাধুনিক কোনো কিছু করার চিন্তা ভাবনা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই। বিশেষ করে ওনাকে ছোট্ট একটি টিএসসি উপহার দেখানোর পরে উনি বলেছিলেন যে ঢাকা ইউনিভার্সিটির শতবর্ষে একটি বিশ্বমানের ছাত্র শিক্ষক কেন্দ্র যাতে তৈরি করা যায়, তৈরি করার চিন্তা ভাবনা করা হয়, সেটিকে উনি নির্দেশনা দিয়েছেন। কিন্তু এই নির্দেশনাটা বাস্তবায়ন করার দায়িত্ব যাদের, তারা এটাকে কিভাবে নিয়েছেন আমি জানি না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি যে এগুলিকে ভেঙে এখানে নতুন কিছু নতুন ভাবে করা। সব নতুনই কিন্তু পুরানোকে ভেঙে করতে হবে, নট নেসেসারিলি। আমরা যারা পেশাজীবী, আমরা যারা স্থাপত্য এবং পরিকল্পনার সাথে জড়িত, আমরা একটা জিনিস মনে করি যে ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করেও প্রয়োজনীয় জিনিসগুলিকে এখানে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব, সেটির ব্যবস্থা করা সম্ভব, এবং সেটির জন্য বিশ্বমানের ডিজাইন কম্পিটিশন করা যেতে পারে, পেশাজীবীদেরকে ডাকা যেতে পারে, তাদের মতামত নেওয়া যেতে পারে। যদি এই মতামতগুলিকে কাজে লাগানো হয় তাহলে কিন্তু আমরা ওই তিলোত্তমার একটি দিক বিশ্বমানের মানুষ, বিশ্ব জনগণ যেগুলি দেখতে আসবে। কিন্তু স্থপতি মোবাশ্বের হোসেন, আমরা তো জানি যে সরকার আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করেই প্রকল্প নেয়। এইটির ব্যাপারে এখনো আমাদের সাথে আলাপ আলোচনা করে নাই, বরং আমরাই বিভিন্ন সময় যে বলেছি যে আমাদের এই জিনিসগুলিকে সংরক্ষণ করার জন্য ব্যবস্থা নেওয়া হোক। আমরা এই কথার পরিপ্রেক্ষিতে এখন আমি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি হিসাবে একদম উন্মুক্ত ভাবে জানাতে চাই যে আমরা ডিজাইন কম্পিটিশনের মাধ্যমে 60-70টি প্রকল্প উপস্থাপন করতে পারি, অথবা যদি দ্রুত প্রয়োজন হয় তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ স্থপতি এবং পরিকল্পনাবিদদেরকে নিয়ে এই পরিকল্পনাটি সমন্বিতভাবে দ্রুততার সাথে উপস্থাপন করতে পারি 2-3টি মাননীয় প্রধানমন্ত্রী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। আমাদেরকে যদি এই সুযোগটি দেওয়া হয় এক ধরনের অ্যাপ্রোচ আছে, তারপরেও নীতি নির্ধারকদের সঙ্গে নিশ্চয়ই আপনাদের কোনো না কোনো ভাবে খবর পৌঁছে দেওয়ার মতো সুযোগ রয়েছে ব্যক্তিগতভাবে, সেটিও তো করা যায়। হ্যাঁ, সেটা তো করা যায়। আমরা আমরা অবশ্যই চেষ্টা করছি, কিন্তু আমরা যে পদ্ধতিতে অগ্রগতিতে দেখতে পাচ্ছি, শিক্ষকরা প্রয়োজনীয়, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে। কিন্তু এখানে একটি ঘটনা আমাদেরকে একটু নাড়া দিচ্ছে, সেটি হচ্ছে যে বিশ্বমানের একটি ছাত্র শিক্ষক কেন্দ্র যেখানে 1,500-2,000 মানুষের অডিটোরিয়াম, 2-3টি অডিটোরিয়াম থাকবে, সেটি 15 দিন 20 দিনের ভিতরে কিভাবে করা সম্ভব, আমি তো এটা কখনোই বিবেচনায় নিয়ে আসতে পারছি না। আমি আপনার কাছে আমি আসবো। জনাব গোলাম মুর্তজা, আমরা আলোচনা করতে বসেছিলাম বেসামাল ঢাকা নিয়ে। স্থপতি মোবাশ্বের হোসেন তার সঙ্গে নতুন একটি মাত্রা যোগ করে দিলেন। তিনি অভিযোগ করলেন যে শুধু বেসামাল নয়, ঢাকায় এখন ঐতিহ্য রক্ষা করা হচ্ছে না। কি মূল্যায়ন আপনার? জি, আমি বাংলাদেশ প্রতিদিনের শিরোনামটি দেখেছি এবং সামগ্রিকভাবে একটা চিত্র তুলে ধরা হচ্ছে। তো সেই চিত্রের সঙ্গে আমাদের বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন বা আমাদের প্রিয় মোবাশ্বের ভাই যে কথাগুলো বললেন, তার সঙ্গে আমি আরেকটু যোগ করি। সেটি হচ্ছে, ধরেন একটা দেশের হয় কি, যদি
উন্নয়ন বলতে আপনি যদি শুধু অবকাঠামো বোঝেন, উন্নয়ন বলতে যদি আপনি মানবিক উন্নয়ন না বোঝেন, মানব সম্পদ উন্নয়ন না বোঝেন, তাহলে উন্নয়নটি হয়ে যায় একটি ভবন নির্মাণ। আপনার বিশ্বমানের একটি স্থাপনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে, এটা খুবই আনন্দের খবর। তো তার চেয়েও তো বড় খবর হওয়ার কথা, তার চেয়েও তো গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার কথা, একটি বিশ্বমানের যে অবকাঠামো বা ছাত্র শিক্ষক কেন্দ্র যে আমরা বানাতে চাইছি, এর মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য সেখানে শিক্ষার্থীদের একটা সম্মিলন ঘটবে, একটা কর্মচাঞ্চল্যে সাংস্কৃতিক কর্মচাঞ্চল্য পরিবেশ তৈরি হবে। আপনি আমাকে একটি বিষয় বলেন, আমার মুবাশশির ভাইয়ের কাছে এই প্রশ্ন, যারা এই অনুষ্ঠান দেখেন তাদের সবার কাছে এই প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2-2.5 হাজার শিক্ষক শিক্ষার্থীদের কাছে এই প্রশ্ন, টিএসসির এখন যে সুবিধা আছে, টিএসসি কত বছর ধরে কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে, সেখানে ছাত্র শিক্ষকদের কোনো কর্মচাঞ্চল্য নেই, সাংস্কৃতিক জি জনাব গোলাম মুর্তজা, আমি আপনার কাছে আলোচনায় আসব। আমরা যখন এই ঢাকার বেসামাল অবস্থা নিয়ে আলোচনা করছি, ঠিক তখন ঢাকার একজন নির্বাচিত মেয়রের বিরুদ্ধে ঢাকার আরেকজন সদ্য মেয়র বেশ বিস্ফোরক কিছু মন্তব্য করেছেন, এবং তিনি বলছেন যে বর্তমান যিনি মেয়র আছেন তার মেয়র পদে থাকার যোগ্যতাই নেই। এবং আরো একটি বিষয় ব্যাপক আলোচিত হচ্ছে, সেটি হলো যে নোয়াখালীতে অস্ত্রের ঝনঝনি আছে বলে এক ধরনের অভিযোগ করছেন সরকার দলের একজনই নেতা। আমরা এই আলোচনায় যাওয়ার আগে দুজনের বক্তব্য এক ঝলক শুনে নিই। করোনার মধ্যে যখন হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়ছে, সেখানে দুটো অন্ন বস্ত্রের বাসস্থানের ব্যবস্থা না করে ওই বুলডোজার দিয়ে মানুষকে পথে বসিয়ে দেওয়া হলো। আমার ভাইরা, এই শহরের মানুষের প্রতিনিধি, সাবেক মেয়র হিসেবে আমি এই অবৈধ উচ্ছেদের তীব্র নিন্দা জ্ঞাপন করছি, তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমি ধিক্কার জানাচ্ছি। রাঘব বলের মুখে চুনোপুটির গল্প মানায় না। দুর্নীতি মুক্ত প্রশাসন করতে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতি মুক্ত করুন। তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আইন 2009 অনুযায়ী মেয়র ফজলে তাপস মেয়র হিসেবে দায়িত্ব পরিচালনায় অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। কি করবেন? জেলে দিবেন, বহিষ্কার করবেন, মারিয়ে লাগবেন। আমি বলবো, আমি সারা দেশের কথা বলি না, আপনাদের কথা বলি না। আমি বলেছি নোয়াখালী ফেনীর রাজনীতির কথা, প্রশাসনের ভূমিকা সম্পর্কে আমি বলছি। এখানে আজকে অস্ত্রের জঞ্জনানি চলছে। কবিরাতে এক বাড়িতে আমাদের পৌরসভা নির্বাচন করার বানচাল করার ষড়যন্ত্র করছে। ফেনীতে একটা বাসায় বসে আমাদের এখানে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। জি, অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ, শুধু বেসামাল নাগরিক সুবিধায় নয়, সরকার দলের যারা আছেন পরিচিত তারাও এখন সমালোচনা শুরু কথা বলছেন, কি বললেন আপনার? ধন্যবাদ আপনাকে। যে দুটি বক্তব্য আমরা দেখলাম, এই দুটো বক্তব্যের মধ্যে দুজন রাজনীতিবিদ তাদের আক্ষেপের কথা বললেন, তারা তাদের অভিযোগের কথা বললেন, এবং বেশ কিছু বিস্ফোরক মন্তব্য আপনি যেভাবে বললেন, বিস্ফোরক মন্তব্য করলেন। তো এর মধ্যে একটা বিষয় হচ্ছে, একটা অংশ হচ্ছে রাজনৈতিক অংশ, আরেকটি অংশ হচ্ছে যে প্রশাসনিক এবং ইনস্টিটিউশনাল প্রাতিষ্ঠানিক বিষয়। তো এখানে কোথায় কি অনিয়ম হয়েছে সেটা প্রাতিষ্ঠানিকভাবে মূল্যায়ন করা প্রয়োজন হবে, এবং তারপরে একটা ডিসিশনে, একটা সিদ্ধান্তের মধ্যে আসা যাবে যে সেখানে আসলে কতটা অনিয়ম হয়েছে। কিন্তু আপনি যেই বিষয়টি নিয়ে শুরু করেছিলেন যে বেসামাল ঢাকা, একটা বিষয় খুব পরিষ্কার যে দীর্ঘদিন ধরে ঢাকা শহরকে কেন্দ্রে রেখে যে কেন্দ্রীভূত কৌশল সরকার, প্রতিটি সরকারের সময়ে এই ঢাকাকে উন্নয়নের চেষ্টা করেছে। অর্থাৎ সেন্টার ঢাকাকে যদি মানে উন্নয়নের একটা কেন্দ্রবিন্দু রাখা হয়,
তাহলে বাংলাদেশের এই সমস্যার সমাধান কখনোই হবে না। ঢাকা উন্নয়ন করবে, কিন্তু যে ডিমান্ডটা তৈরি হবে সে অনুযায়ী সাপ্লাইটা আসবে না, এবং ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে তখনই আপনারা মানে কাঙ্ক্ষিত একটা ফলাফল পাওয়া যাবে না, এবং নাগরিকরা সেই সুবিধা থেকে বঞ্চিত হবে। আমি আপনার কাছে আসবো এই বিশ্লেষণ নিয়ে। যারা স্থপতি মোবাশ্বের হোসেন, যারা উন্নয়ন করবেন এবং উন্নয়নের দায়িত্ব জনগণ ভোট দিয়ে মেয়র করে নির্বাচিত করে যাদেরকে উন্নয়নের দায়িত্বে বসিয়েছিল, তারাই এখন পরস্পরের বিরুদ্ধে কথা বলছে। ভিডিওতে তাই তো শুনলাম, কি বলবেন আপনি? আমি তো একটা জিনিস বলতে চাই যে অভিযোগ যে কারো বিরুদ্ধে করার অভিযোগ করার রাইট রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রে, এটা অবশ্যই মেনে নিতে হবে। কিন্তু অভিযোগ আর চূড়ান্ত সিদ্ধান্ত দুটির মাঝখানে কিন্তু পার্থক্য আছে। আমি মনে করি আমি খুবই খুশি হতাম যদি প্রাক্তন মেয়র এই কথাটি বলতেন যে তাপস সম্পর্কে এই সব কথা আমি জানি বা এই সব কথা শোনা যাচ্ছে, তার ব্যাপারে জরুরি ভিত্তিতে একটি তদন্ত করা হোক এবং তদন্ত রিপোর্টটি জনগণের সামনে তুলে ধরা হোক। তাহলে কিন্তু এটা একজন রাজনীতিবিদ, একজন প্রাক্তন মেয়রের মুখে আমার কাছে এটা খুব বেশি গ্রহণযোগ্য হতো। আমরা সবসময় নিজেরাই তদন্ত না করে নিজেরাই বক্তব্য দিয়ে নিজেরাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিই। এই জায়গা থেকে একটু ধীরে ধীরে আমাদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমাদেরকে একটু গ্রহণযোগ্যতায় আনতে হবে। তবে একই সাথে আবার এই কথাই বলবো, বাংলাদেশের ইতিহাসে কত হাজার কত কোটি তদন্ত হয়েছে, সেটিরই একটি তদন্তর সময় কিন্তু চলে এসেছে। তদন্ত হয় কিছু জিনিসকে ধামা চাপা দেওয়ার জন্য, সেই তদন্ত যেন না হয়। তদন্ত জনগণকে জানানোর জন্য তদন্ত। তাহলে তদন্তের উপরে আপনার ভরসা নেই, কিন্তু আপনি আবার তদন্তের দাবিও করছেন। কারণ নাগরিক হিসাবে যেরকম আমি অনেক ব্যাপারে পুলিশের উপর আমার আস্থা নাই, কিন্তু তাই কখনো বলবো না যে পুলিশকে রাখার দরকার নাই, আছে, তাকে শুধরানোর ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি তদন্ত যেন জনগণের সামনে তুলে ধরা হয়। যেমন থানায় গেলে পারে বলা হয় জিডি না হবে না, মিস্টার এক্স এর জিডি না হবে, ওয়াই এর জিডি না হবে না। আপনাদের টেলিভিশনে অন্তত 100 বার আমি বলেছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি জিডি করতে চাই আপনার অসুবিধা কোথায়? আমি জিডিটা অন্যায়ভাবে করেছি, আমার জিডির গ্রহণযোগ্যতা নাই, প্রধানমন্ত্রীকে হেয় করার জন্য করেছি, আমাকে জেলে দেন, ফাঁসি দেন, কিন্তু আমাকে জিডি করতে দেবেন না, অভিযোগ করতে দেবেন না। গণতান্ত্রিক রাষ্ট্রে, স্বাধীন একটি রাষ্ট্রে অভিযোগ করার অধিকার থাকবে না, এটি আমি মানতে রাজি না। অভিযোগ অবশ্যই করা যাবে, তবে অবশ্যই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটিকে জনগণের সামনে উপস্থাপন করতে হবে। জি জনাব গোলাম মুর্তজা, অভিযোগ উঠলে সেটির তদন্ত করা উচিত বলছেন স্থপতি মোবাশ্বের হোসেন। তাহলে তো বিস্তর অভিযোগের বিস্তর তদন্ত করতে হবে, তাই নয় কি? না, ধরুন অন্য 8-10টি অভিযোগ, না ধরুন 8-10টি অভিযোগ, আর এই বর্তমান মেয়র এবং সাবেক মেয়র, এই দুই মেয়রের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগ 8-10টি সাধারণ অভিযোগের মতো নয়। অভিযোগের মতো সাবেক মেয়র বর্তমান মেয়রের বিরুদ্ধে শত শত কোটি টাকা তার নিজের মালিকানাধীন ব্যাংকে স্থানান্তরের অভিযোগ এনেছেন, এবং তিনি সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী দায়িত্বে থাকার অধিকার নেই, এরকম একটি কথা বলেছেন। সুতরাং অবশ্যই এটার তদন্ত হওয়া দরকার। এবং সাবেক মেয়র সাইদ খোকন নিজেকে চুনোপুঁটি, তার বক্তব্য অনুযায়ী নিজেকে চুনোপুঁটি বলছেন, এবং তিনি বর্তমান মেয়র তাপসকে রাঘব বোয়াল বলছেন। অবশ্যই চুনোপুঁটি যদি সে হয়ে থাকে দুর্নীতির ক্ষেত্রে, সেই চুনোপুঁটিরও তদন্ত হওয়া দরকার, রাঘব বোয়ালেরও তদন্ত হওয়া দরকার। রাঘব বোয়ালের তদন্ত হবে, চুনোপুঁটি ছাড় পেয়ে যাবে, এটা কোনোভাবেই হতে পারে না। এই জায়গাটি হচ্ছে আমার এই বক্তব্য। দ্বিতীয়ত, আপনি একটি শব্দ উচ্চারণ করলেন, তিলোত্তমা ঢাকা বানাতে চান। তিলোত্তমা ঢাকা বানানোর কথা সামরিক সরকারগুলোর সময় আমরা শুনেছিলাম। তারপরে যখন এই গণতান্ত্রিক সরকার আসতে শুরু করলো, তারপর থেকে আমরা গত 10-12 বছর ধরে কেউ সিঙ্গাপুর বানাতে চাইলেন, কেউ প্যারিস বানাতে চাইলেন, কেউ ভেনিস বানাতে চাইলেন, ঢাকাকে কেউ ঢাকা বানাতে চাইলেন না। যে কারণে এই ঢাকা যে অবস্থায় ছিল তার শুধু অবনতি হয়ে গেল। একটি কথা বলে আমি শেষ করি আমার এই পূর্বের বক্তব্য। আপনারা সহ তাদের উদ্দেশ্যেও আমার বক্তব্য এটি। আমি খুব ক্ষুদ্র একজন সংবাদকর্মী হয়ে বক্তব্যটি হচ্ছে, আমরা সবাই ঢাকাকে একটা আদি শহরে পরিণত করতে চাই, তিলোত্তমা বা সিঙ্গাপুর বানাতে চাইছি। ঢাকাকে কখনো কেউ কোনোদিন সিঙ্গাপুর বানাতে পারবে না পুরো দেশটা যদি সিঙ্গাপুর না হয়। ঢাকাকে কেউ কোনোদিন ভেনিস বানাতে পারবে না পুরো দেশটি যদি ইতালি না হয়।
ঢাকাকে কেউ কোনোদিন প্যারিস বানাতে পারবে না যদি পুরো দেশটি যদি ফ্রান্স না হয়। আপনি ফুটপাতের কথা বলছেন, বস্তির কথা বলছেন, এখন আপনি তাড়িয়ে দিচ্ছেন, পিটিয়ে উঠিয়ে দিচ্ছেন। এই মানুষগুলোর জীবনে আর কোথাও যাওয়ার জায়গা নাই। আপনি যদি এক পর্যায়ে গিয়ে এদের গুলি করেন, গুলি করলেও সে সেখানে চলে আসবে, এদেরকে আপনি কোথাও সরাতে পারবেন না। পুরো দেশকে দরিদ্র রেখে, এই দরিদ্র জনগোষ্ঠীকে দরিদ্র রেখে আপনি ফুটপাত ভাঙা গড়ার খেলা করবেন, রোড ডিভাইডার ভাঙা গড়ার পিছনে শত শত কোটি টাকা প্রতি বছর খরচ করবেন, ট্রাক স্ট্যান্ড একবার রাস্তা থেকে উঠাবেন আবার দখল হয়ে যাবে, আপনি ঢাকার কোনো টয়লেট ব্যবস্থা করতে পারবেন না, আর আপনি নির্বাচিত হয়ে অথবা অনির্বাচিত হয়ে আপনি এসে বলবেন যে ঢাকা শহরের টয়লেট গুলো 5 স্টার হোটেলের মতো। সাধারণ জনগণের সঙ্গে আপনারা এখনো এই রসিকতাগুলো করতে পারছেন, কিন্তু এটা ধরেন মধ্যবিত্তের সঙ্গে আপনি রসিকতা করতে পারছেন, কিন্তু যে নিম্নবিত্তকে আপনি ঢাকা শহর ছেড়ে দিতে বলছেন, তারা তখনই সেই ঢাকা শহর ছাড়বে যখন তার জেলা শহর, উপজেলা শহর, বিভাগীয় শহরে যখন তার কাজের ক্ষেত্র উন্মোচিত হবে। একটি কথা। আর চেয়েও বড় কথা, দেশটা যদি শহর হয় তাহলে ওই হকারের অধিকার আছে ঢাকা শহরে থাকার। হকারের জীবন বিধান মান নিরাপত্তা দেওয়ার, তার কর্মের সুযোগ তৈরি করে দেয়া, এটা রাষ্ট্রের একটা দায়িত্ব। রাষ্ট্র তার দায়িত্বটি কোন জায়গায় কোন ভাবে কোন পালন করবে সেটা রাষ্ট্রের কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে হবে। আপনি সারা দেশকে একরকম রেখে, আপনি বিভাগীয় শহরগুলোকে বস্তি পর্যায়ে রেখে, আপনি জেলা শহরগুলোকে অগোছালো পর্যায়ে রেখে আপনি ঢাকা শহরকে তিলোত্তমা বানাবেন, ভেনিস বানাবেন, সিঙ্গাপুর বানাবেন, এটা গল্পে থাকে। গল্পের গরু আকাশ দিয়ে উঠবে, কাজীর গরু কেতাবে থাকবে, এটা কোনোদিন বাস্তব হবে না। এখন যে সমস্ত কথা আমরা শুনছি, আমরা কোনো মাস্টার প্ল্যানের আওতায় কোনো পরিকল্পনা দেখছি না। যে ড্রেনেজ পরিষ্কার কথা বলা হচ্ছে, সিটি কর্পোরেশন যে ড্রেনেজ পরিষ্কারের দায়িত্ব পেয়েছে, আমি খুবই আশাবাদী, খুবই ভালো ব্যাপার যে তারা এই দায়িত্বটি পেয়েছে, এবং আমি অত্যন্ত আশাবাদী যে তারা এই জায়গাটিতে সফল হবে। তখনই সফল হবে যদি এটার আধুনিক পদ্ধতিতে, যদি সামগ্রিক পরিকল্পনা করে যদি অগ্রসর হয়, পরিকল্পনাবিদদের যদি সঙ্গে নেয়। সিটি কর্পোরেশনের ওই ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে আর দুর্নীতিবাজ কর্মকর্তাদের দিয়ে ঢাকা শহরের সমাধান করতে পারবেন না। বাংলাদেশ প্রতিদিন যে বেসামাল ঢাকার চিত্র করেছে, এবছর করেছে বেসামাল ঢাকার চিত্র, আগামী বছর গিয়ে বাংলাদেশ প্রতিদিনকে সংবাদ খুঁজতে হবে, শিরোনাম খুঁজতে হবে, কারণ নতুন শিরোনাম দিতে পারবেন না। যেটা বলা হচ্ছে যে আগামী বছর জলাবদ্ধতা থাকবে না। জলাবদ্ধতা বহু বছর ধরে তৈরি হয়েছে। আপনার হাতে, মেয়রদ্বয়ের হাতে কোনো জাদুর কাঠি নাই। তারা 1 বছর বা 6 মাসের মধ্যে জলাবদ্ধতা বন্ধ হবে না, এরকম কোনো পরিকল্পনা এত দ্রুত নিতে পারবেন না। তারা যদি আধুনিক পদ্ধতিতে পরিকল্পনাবিদদের সঙ্গে নিয়ে যদি অগ্রসর হন, আগামী বছর জলাবদ্ধতা কিছুটা কমাতে পারবে, কমানো সম্ভব। তার চেয়েও বড় কথা হচ্ছে যে আপনি ভেনিস বানাতে চাইছেন, আরো পানির ব্যবস্থা করতে চাইছেন, আপনি একটি হাতির ঝিলকে ব্যবহার উপযোগী রাখতে পারছেন না। হাতির ঝিলের পানির দুর্গন্ধে এলাকায় যাওয়া যায় না, থাকা যায় না, বসা যায় না। আপনি একটি ছোট্ট জায়গার ব্যবস্থাপনা করতে পারছেন না। কেন পারছেন না? কারণ হচ্ছে আপনার পরিকল্পনা নেই। ব্যবস্থাপনা পৃথিবীতে আছে, আমাদের জানা আছে। স্থপতি মোবাশ্বের হোসেনকে দায়িত্ব দেন, উনি নিজে মাঠে গিয়ে কাজ করবেন না, কিন্তু তিনি জানেন যে এই ব্যবস্থাপনাটা কি, তিনি বলে দিবেন, সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। এর জন্য হয়তো স্থপতি মোবাশ্বের হোসেনরা কোনো অর্থ চাইবেন না, কিন্তু তাদের বুদ্ধি নিতে হবে। তাদের বুদ্ধি ছাড়া আমি যদি শুধু রাজনৈতিক কারণে বলি যে আমি সিঙ্গাপুর বানাবো, আমি ভেনিস বানাবো, আমি ফ্রান্স বানাবো, আমি তিলোত্তমা বানাবো, এই সমস্ত গল্পের কথা বহু বছর ধরে মানুষ শুনেছে, আমরা শুনেছি। আমার এই মেয়রদ্বয়ের প্রতি আস্থা আছে, কিন্তু এইরকম কথা বললে আস্থা সরে গিয়ে অনাস্থা তৈরি হয়। আমার অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো এই প্রসঙ্গে। জনাব অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ, পুরো দেশকে ঠিক না করে, সুন্দর না করে ঢাকা শহরকে ঠিক করা বা সুন্দর করা যাবে না। আপনি কি গোলাম মুর্তজার এই বক্তব্যের সঙ্গে একমত? একদম একমত। আমি আসলে আমার প্রথম বক্তব্য আমি একই ধরনের কথাটাই বলেছিলাম যে দীর্ঘদিন ধরে আমরা কেন্দ্রীভূত একটা ঢাকাকে তৈরি করার চেষ্টা করেছি, এবং আমাদের সমস্ত ধরনের কৌশল, এটা অর্থনৈতিক কৌশল, স্বাস্থ্য খাত, রাজনৈতিক খাত, সব রাজনীতি, সংস্কৃতি, সবকিছু কেন্দ্রবিন্দু হয়ে গেছে ঢাকা। এখন এই ঢাকাকে, তার যে পুল ফ্যাক্টর, এটাকে এত স্ট্রং একটা পুল ফ্যাক্টর যে মানুষ এখানে আসবে, এবং মানে অনেকগুলো পুল ফ্যাক্টরের মধ্যে 3টা বিষয় তো খুবই প্রধান। একটি হচ্ছে যে কর্মক্ষেত্র, একটি হচ্ছে স্বাস্থ্য, আর একটা হচ্ছে শিক্ষা। এই স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান, এগুলো সবকিছুই ঢাকা কেন্দ্রিক। এখন সারা বাংলাদেশে বিভাগীয় শহর আছে,
ডিস্ট্রিক্ট জেলা শহর আছে, উপজেলা আছে, মিউনিসিপ্যালিটি আছে। আমি হিসাব যদি দেই, 12টি সিটি কর্পোরেশন আছে, 328টি পৌরসভা আছে। এগুলো সারা বাংলাদেশে বিস্তৃত। এই জায়গাগুলোতে, নগর কেন্দ্রগুলোতে যদি আপনি আপনার এই কর্মক্ষেত্র তৈরি না করা যায়, স্বাস্থ্যসেবা না তৈরি করা যায়, শিক্ষার যদি ব্যবস্থা না তৈরি করা যায়, তাহলে মানুষ তো ঢাকামুখীই হবে, মানুষকে কোনোভাবেই আটকানো যাবে না। তো আমরা কিন্তু দীর্ঘদিন ধরে, এমনকি আমি আমার ছোটবেলা থেকে আমি আমার পরিবেশ পরিচিতিতেও পড়েছি যে ঢাকা মানে বাংলাদেশের একটা উন্নয়নের কৌশল হচ্ছে সুষম সম্পদের সুষম বন্টন এবং অসমতাকে দূর করা। সেটাই যদি মানে আসল কৌশল হয়, সেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। আজ পর্যন্ত সেই সুষম বন্টনটাও দেখছি না, মানে স্থানিক সুষম বন্টনও দেখছি না, আর অসমতাও দূর করার প্রক্রিয়া দেখছি না। সবকিছুই বড় শহর কেন্দ্রিকই হচ্ছে। এই বড় শহর কেন্দ্রিক যতদিন হবে, ততদিনই এই বড় শহরগুলো স্ট্রাগল করতে থাকবে। তার যে সেবা দান করা, যার নাগরিক সেবা প্রদান করা, এগুলোতে সবসময় একটা টানপোড়েন থেকে যাবে। যা কিছু ডিমান্ড যা হবে, সাপ্লাই তার কাছাকাছিও যেতে পারবে না। যে কারণে এত রকমের অভিযোগ, অভাব সবকিছু আমরা দেখতে পাচ্ছি এই নগর জীবনে। আর আরেকটা কথা মুর্তজা ভাই বলছিলেন যে মানবিক শহর, এই শহরকে, যে কোনো শহর এখন আধুনিক নগর পরিকল্পনার মধ্যে সবাই যে কথাটি বলছে এবং যে থিওরিগুলো আসছে, সেটি হচ্ছে নগরকে মানুষের জন্য তৈরি করা এবং মানবিক শহর তৈরি করা। শুধুমাত্র স্ট্রাকচার, একটা বিল্ডিং, দালান, অবকাঠামো, এটা মানুষকে, একটা শহরকে মানবিক করতে পারে না। মানবিক অনেক ধরনের চাহিদা আছে, সেই চাহিদাগুলোকে মাথায় রেখে এই শহরকে তৈরি করা। যদি তাই করা হয়, তখন দেখবেন যে শহরটা মানুষের বসবাসযোগ্য হবে, মানুষের জন্য মানে মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করতে সক্ষম হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাই, বিরতির সময় হলো। বিরতি থেকে ফিরে এসে আমাদের বিশ্লেষকরা আছেন এবং আরো অনেক প্রশ্ন আমাদের মনে আছে, সেসব প্রশ্নের জবাব, বিশ্লেষণ আমরা শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। স্থপতি জনাব মোবাশ্বের হোসেন, তাহলে এই যে এখনকার যেসব অব্যবস্থাপনাগুলো আছে, সেগুলো কিভাবে ঠিকঠাক করা, এর দায়িত্ব আসলে কার হাতে দেয়া দরকার, কিভাবে এই কাজগুলো করা দরকার? ধন্যবাদ। আমি মুর্তজা এবং আক্তারের কথার রেশ ধরে, যে ঢাকাকে যদি সত্যিকার অর্থে আমরা ভালো করতে চাই, তার কি কোনো পদ্ধতি আছে? অবশ্যই আছে। প্রথমেই একটা জিনিস জানতে হবে, আমি আবার সেই যে কথা এই তোমাদের টেলিভিশনে অন্তত বহুবার বলেছে, আবারও বলতে হবে, আমার সৌভাগ্য হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে কথা বলার, খুব ঘনিষ্ঠভাবে কথা বলার। মাজারুল ইসলাম সাহেব নিয়ে গেছিলেন যখন বাংলাদেশকে নিয়ে পরিকল্পনার কথা উঠলো, মাজারুল ইসলাম সাহেব তুললেন যে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পরিকল্পনার মাধ্যমে তৈরি করতে হবে। বঙ্গবন্ধু আজও আমার মনে আছে, আমার এই পিঠে এই জায়গায় খাবার দিচ্ছেন আর বলছেন, বাবারা শুধু ঢাকা নিয়ে পরিকল্পনা করো না, সারা বাংলাদেশ নিয়ে পরিকল্পনা করো, নাইলে কিন্তু বিপদ আছে। আমরা কিন্তু সেই বিপদই তৈরি করেছি। এই যে আক্তার একটু আগে বললো না, সবই ঢাকায় করা হয়েছে, মুর্তজা সাহেব বললো না, সামরিক শাসন থেকে আরম্ভ করে সবসময় ঢাকাকে তিলোত্তমা করার চেষ্টা করা হয়েছে। এইটাই হলো সর্ববৃহৎ ভুল। এখন আমি ধরে নেই যে ওনারা সবাই সঠিক কথা বলেছে, আমরা আবারও সিদ্ধান্ত নিলাম যে আমরা ঢাকাকে পৃথিবীর শ্রেষ্ঠতম শহর করব। তাহলে ঢাকার বাইরে থেকে যারা আসবে তাদেরকে ঢাকায় প্রবেশ নিষিদ্ধ করতে হবে, ঢুকতে গেলে তাদেরকে গুলি করে মারতে হবে। ঢাকা যত সুন্দর হবে, ঢাকা যত গ্রহণযোগ্য হবে। গুলি করে মারতে হবে কেন? মানে এটা তো আইনের কথা হলো না। হ্যাঁ, না সেটাই আমি বলছি, যে তাহলে কি ওনারা এই চিন্তা করছে? হিসাবে তো বলছে ঢাকাতে প্রতিদিন প্রায় 5,000 নতুন লোক এন্ট্রি করছে, অর্থাৎ এভরিথিং ইজ ইন ঢাকা। এমনকি ওই যে এই কথাও তোমাদের এখানে বলেছি, সমুদ্র নাই তাতে কি অসুবিধা, নেভি হেডকোয়ার্টারও ঢাকায়। তাহলে এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে দুটি সহজ পদ্ধতি আছে, যেটা আক্তার খুব সুন্দর করে বলেছে, আমিও তার সাথে একমত। প্রত্যেকটি শহরে যদি আমরা স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপত্তার ব্যবস্থা করি এবং তার ফলশ্রুতিতে আমরা পরবর্তীতে সেখানে মানুষজনকে চাকরি দিতে পারবো। তুমি শুনলে আশ্চর্য হবা, বাংলাদেশের প্রায় 40% ডিসিএসপিরা, জজ সাহেবরা তাদের পরিবারকে ঢাকায় রাখেন। আমরা যখন ছোট ছিলাম, ওই স্কুল,
ওই রাস্তাঘাট, ওই মানুষজনের উন্নতি হতো ডিসি সাহেবের ছেলে মেয়েরা ওখানে পড়াশোনা করতে বলে। তাদের মুখ থেকে ওনারা জানতে পারতেন জনগণের কোথায় কোন দুরবস্থা। সেই জায়গা থেকে তাদের পরিবার পরিজনকে নিয়ে আসছেন এবং নিয়মিত ওনারা যান আসেন, অর্থাৎ ওই জেলাটির প্রতি তাদের আত্মিক সম্পর্ক অনেকাংশে কমে গেছেন। শুধুমাত্র ডিউটিটি করেন, ডিউটির সাথে আত্মিক সম্পর্ক না হলে এই জায়গায় পৌঁছানো সম্ভব না। এখন আসা যাক যে আমরা এই স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তার ব্যবস্থা আমরা করার পাশাপাশি আমরা যদি এখনই এই জায়গা থেকে মুক্ত হতে চাই, তাহলে আরেকটিও রাস্তা আছে, গতি। মানুষের ভিতরে গতি নিয়ে আসতে হবে। সৃষ্টিকর্তা প্রকৃতি বাংলাদেশকে একটা বিরাট ঐশ্বর্য দিয়েছে। ঢাকা শহর বাংলাদেশের কেন্দ্রবিন্দুতে প্রায় অবস্থিত, অর্থাৎ যেদিকে আমরা যাই না কেন 400 কিলোমিটারের বেশি নাই। অর্থাৎ প্রতিদিনই আমি 400 কিলোমিটার থেকে এসে ঢাকায় অফিস করে আবার ফিরে যেতে পারি। এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কলকাতা। কলকাতার দিনের জনসংখ্যা রাতের জনসংখ্যার দ্বিগুণ। অর্থাৎ কলকাতার অনেক দূর থেকে, বাইরে থেকে, অন্যান্য জেলা শহর থেকে মানুষ আসছে, কলকাতায় কাজ করছে, চলে যাচ্ছে। সেটাও আবার কয়েকটি ধাপে আসে। আমরা যদি বাংলাদেশের সবচেয়ে রিচেস্ট অর্গানাইজেশন রেলওয়েকে আমরা চেটে খেয়ে শেষ করে ফেলছি। 10 টাকা 15 টাকায় লিজ দিচ্ছি 100 বছর 150 বছরের জন্য। এই রেলওয়েকে যদি আমি সঠিকভাবে ব্যবহার করতে পারতাম, আমি পড়াশোনা করে যেটা বের করতে পেরেছি, বাংলাদেশে যে রেল লাইন ব্যবহার করা হয়, যে পদ্ধতির রেল লাইন ব্যবহার করা হয়, বিশ্বের প্রায় 16টি দেশে এই একই ধরনের রেল লাইনে 265 কিলোমিটার স্পিডে ট্রেন চলে। আমি আবারও বলছি 265 কিলোমিটার স্পিডে ট্রেন চলে। অর্থাৎ বাংলাদেশের রেল লাইনগুলিকে একটু সুস্থ সুন্দর করলে পারেই আমরা অনেক সমস্যার সমাধান হবে। আমি আপনার কথার সূত্র ধরে জনাব গোলাম মুর্তজার কাছে যেতে চাই। যেখানে ঢাকা শহরেই গাড়ি থেমে যায়, সেখানে ঢাকার বাইরে থেকে এসে অফিস করা কতটা সম্ভব? ঢাকার বাইরে থেকে অফিস করা সম্ভব তো বর্তমান পরিস্থিতিতে বলা হচ্ছে না, বলা হচ্ছে যদি আপনি একটা সামগ্রিক পরিকল্পনা করেন, পরিকল্পনা করে যদি গাজীপুর থেকে 20 মিনিট বা আধা ঘন্টা যদি ট্রেন সার্ভিস থাকে, ঢাকায় যদি আসা যায়, তাহলে অবশ্যই অফিস করা সম্ভব। নারায়ণগঞ্জ থেকে আসা সম্ভব, সাভার থেকে আসা সম্ভব, সব জায়গা থেকেই আসা সম্ভব। কিন্তু সেটা তো আর এখন বললে হবে না, এটার জন্য একটা সামগ্রিক পরিকল্পনা লাগে। শুধু ঢাকা শহরের মধ্যে আপনি একটা মেট্রো রেল, আপনাকে এর মধ্যে একটুখানি এই যে আপনি যে কথাটা বললেন অসম্ভব সুন্দর। আপনি এখন শুনলে আশ্চর্য হবেন যে নারায়ণগঞ্জ থেকে ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। ময়মনসিংহ থেকে প্রতিদিন লোক ঢাকায় এসে অফিস করতো 9টার সময়, 7টার সময় এখান থেকে ট্রেন ছাড়তো। সেই ট্রেন বন্ধ করে দিয়ে সেই ট্রেনটিকে করা হয়েছে রাত্রি 3টার সময়, যাতে কেউ ট্রেনে না আসতে পারে, এবং তার 200টি বাস চালু করা হয়েছে। আমি এই কথাতেই আসতে চাচ্ছিলাম যে বাংলাদেশে আজ থেকে 25-30 বছর আগে ঢাকা থেকে নারায়ণগঞ্জ আধা ঘন্টা পর পর কমলাপুর স্টেশন থেকে ট্রেন যাতায়াত করতো। আপনি সেই ট্রেন ব্যবস্থা বন্ধ করে দিলেন। ঢাকার এত কাছে নারায়ণগঞ্জ, সেই নারায়ণগঞ্জ শহরটিকে আপনি একটা ডেড সিটি বানায় দিলেন। সেই শহরটাকে ঢাকার সঙ্গে সংযোগ রাখলেন না। নারায়ণগঞ্জের আগে যত বড় ব্যবসায়ীরা তাদের স্থায়ীভাবে নারায়ণগঞ্জে থাকতেন, তারা এখন সবাই ঢাকা শহরে থাকেন। এই যে অর্থাৎ এইটা যদি করা যায়, তাহলে সেটা ঢাকায় এসে অফিস করা যাবে। এটা একটি দিক। আরেকটি জায়গা বলি বক্তব্যটা শেষ করি, সেটা হচ্ছে এই যে 2 সিটি কর্পোরেশন আমরা ভেঙে 2 ভাগ করেছি। ঢাকা সিটি কর্পোরেশনে 2 জন মেয়র বর্তমানে আছেন। 2 জন মেয়রের ক্ষেত্রেই আমি খুব আশাবাদী এই জায়গাটিতে, যে উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যাপারে তারা যখন থেকে দায়িত্ব নিয়েছেন, নির্বাচন কোন প্রক্রিয়ায় হয়েছে আমি সেই আলোচনায় যাব না, বহুবিধ প্রশ্ন আছে সেখানে, কিন্তু তারা যেহেতু মেয়র, তো সেই মেয়র হওয়ার কারণে আমি আশাবাদী। এই কারণে আশাবাদী ছিলাম বলতে হবে এখন, আর 80 এটা বলতে পারছি না, কমে যাচ্ছে 80টা। তো কারণ আমি মনে করি যে এই 2 জন মানুষই সৎ। 2 জন মানুষ সিটি কর্পোরেশনের অর্থ চুরি করবেন না, এটা ছিল আমার আস্থা বা বিশ্বাস। তো যদি এইটা হয়, তাহলে তারা কর্মচারীদের সঙ্গে নিয়ে একেবারে দুর্নীতিমুক্ত না হলেও ঢাকার শহরের জন্য কিছু উন্নয়নমূলক কাজ করতে পারবেন, তুলনামূলকভাবে লুটপাট কম হবে। কিন্তু আমি দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে খুবই হতাশার সঙ্গে লক্ষ্য করছি, আজকে মেয়র সাইদ খোকন মেয়র ফজলে নূর তাপসের বিরুদ্ধে যে অভিযোগ করলেন, সেই অভিযোগটি অবশ্যই পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আমি প্রত্যাশা রাখি যে ফজলে নূর তাপসের পক্ষ থেকে একটা পরিষ্কার বক্তব্য আসবে। কারণ তার ক্লিন ইমেজ, আমি বহুবার বলেছি যে তার ইমেজ ক্লিন, আর্থিক জায়গাতে অত্যন্ত ক্লিন ইমেজের ফজলে নূর তাপস, তিনি দায়িত্ব নিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি তার যোগাযোগ, স্থপতি থেকে শুরু করে পরিকল্পনাবিদ সবাইকে তিনি যে কোনো সময় ইচ্ছে করলে পাবেন, এবং নিজে যেহেতু একজন দক্ষ মানুষ, সেই কারণে তার পক্ষে সফল হওয়া সহজ। কিন্তু
সাইদ খোকন সাবেক মেয়র যে অভিযোগটি করলেন যে সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তিনি তার মালিকানাধীন ব্যাংকে স্থানান্তর করেছেন, এই অভিযোগটি সত্যি না অসত্য না মিথ্যা আমি সেই জায়গাতে কোনো মন্তব্য করব না, কিন্তু এই অভিযোগটির কারণে আমি খুব বড়ভাবে ধাক্কা খাচ্ছি কারণ তাপসের এখন পর্যন্ত আমরা কোনো বক্তব্য পাইনি। নিশ্চয়ই বক্তব্য পাবো এবং এইখানের ধূম্রজালটি পরিষ্কার হবে। আমি বিশ্বাস করতে চাইবো যে এই অভিযোগটি সঠিক নয়। শুধু সঠিক নয় বলতে আমি চাইবো যে এই অভিযোগের বিষয়টি সঠিক না হলে সাধারণ জনমানুষকে সামনে বিষয়টি পরিষ্কার করা ফজলে নূর তাপসের দায়িত্ব। একই রকম ভাবে তার বিরুদ্ধে যে অভিযোগটি এসেছে রাষ্ট্রের যে সংস্থাগুলো আছে তাদেরও তদন্ত করে বলে দেওয়া দরকার যে এই অভিযোগটি আসলে এইরকম, সত্যি হলে বিষয়টি একরকম, অসত্য হলে বিষয়টি একরকম। অসত্য যদি হয়ে থাকে তাহলে মেয়র, সাবেক মেয়র, তার মানে একজন গুরুত্বপূর্ণ মানুষ, তিনি যদি এর তো গুরুত্বপূর্ণ একটি অভিযোগ করেন তাহলে এত গুরুত্বপূর্ণ অভিযোগটি অসত্য হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, আর সত্যি হলে তদন্তে যা আসবে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। ব্যবস্থা নেওয়া দরকার এই কারণে যে যদি ক্লিন ইমেজ না থাকে তাহলে আপনি এই দুর্নীতিগ্রস্ত সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আর যাই হোক ভালো কিছু করা সম্ভব নয়। এই কারণেই ক্লিন ইমেজটা অত্যন্ত জরুরি। ফজলে নূর তাপসের এই জায়গাতে খুব পরিষ্কার করে ব্যাখ্যা বা বিশ্লেষণ দেয়া দরকার যে আসলে প্রকৃত ঘটনাটা কি, ব্যাংকে সত্যি সত্যি সিটি কর্পোরেশনের টাকা গেছে কিনা, সিটি কর্পোরেশনের কর্মচারীদের বেতন আটকে গেছে কিনা, সিটি কর্পোরেশনের অন্যান্য কাজের অবস্থাটা কি, সরাসরি দুর্নীতিবাদ বলছেন মেয়র সাইদ খোকন, অবশ্যই এটা তদন্তের ভিত্তিতে পরিষ্কার করা দরকার। জনাব অধ্যাপক ডক্টর আখতার মাহমুদ, অনুষ্ঠানের একদম শেষ দিকে আছি, আমি আপনার পরামর্শগুলো শুনতে চাই আসলে যে সরকারকে ঢাকা ঠিকঠাক সামলে নেওয়ার জন্য এই মুহূর্তে কি করা উচিত। আমার কাছে খুব পরিষ্কার ভাবে কয়েকটি পয়েন্ট আমি আসতে চাই। সেটি হচ্ছে যে আমার কাছে এখন মনে হয় সারা ঢাকা শহরে অনেক ধরনের কাজকর্ম চলছে। এর মধ্যে মানে আপনার বিভিন্ন সংস্থার উন্নয়ন কর্মকাণ্ড চলছে, মেট্রো, বিআরটি, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে, পানির ওয়াসার লাইনের কাজ চলছে, তারপরে খাল দখল মুক্ত করার কাজ চলছে, রাস্তা কাটাকাটির কাজ চলছে, প্রচুর কাজ চলছে। এই কাজগুলোকে একটা জায়গায় সমন্বয় করা প্রয়োজন। এখানে প্রচুর মানুষ বসবাস করে, মানুষের প্রতিদিন দুর্ভোগ কিন্তু বেড়ে যাচ্ছে। এই জায়গাটা একটা সমন্বয় অবশ্যই করতে হবে। এই দুটি সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়রা প্রতি মাসে একটি করে সমন্বয় সভা করার কথা আইনেও বলা আছে, সেই কাজগুলো করা। এবং আরেকটা বিষয় আমার কাছে মনে হয়, এই যে প্রকল্পগুলো করা হয় বেশিরভাগ প্রকল্পে প্রচুর পরিমাণ অর্থের অপব্যবহার হয় এবং রং ফিলসফিতেও বেশ কিছু কাজ করা হয়। আপনি যদি খেয়াল করে দেখবেন, আমরা সবাই ঢাকা শহরে বসবাস করি, কিছুদিন পর পর রাস্তার ফুটপাত ভাঙা হয়, আবার রাস্তার ফুটপাত তৈরি করা হয়, রাস্তার সম্প্রসারণের জন্য ফুটপাত গুলোকে কেটে ছোট করা হয়। এগুলো খুব রং পলিসি। ঢাকা শহরে মানে ৭৬% মানুষ ৩ কিলোমিটারের কম ট্রিপ জেনারেট করে, এটা একটা বিরাট অংশ, এবং হেঁটে যাতায়াত করে ২০ ভাগের বেশি মানুষ। এই মানুষগুলোকে আপনি কখনোই ঠেলে গাড়িতে তোলাও ঠিক হবে না, তাদেরকে হাঁটার সুযোগ দিতে হবে এবং নিরাপদ একটি ফুটপাতের ব্যবস্থা রাখতে হবে। রাস্তা সম্প্রসারণ করা কিন্তু কোনো সমাধান নয়। আপনাকে খেয়াল রাখতে হবে সেগমেন্টটা, কোন ধরনের মানুষ কোন ধরনের মোড অফ ট্রান্সপোর্ট ব্যবহার করে বা কোন ধরনের অবকাঠামো ব্যবহার করে, সেই অনুযায়ী এটার ব্যবস্থা করা। আমাদের যে খালগুলো এখন দখলমুক্ত করার চেষ্টা চলছে, এর আগেও করা হয়েছে, সেখানে সাস্টেনেবিলিটি থাকছে না। অর্থাৎ আজকে দখলমুক্ত করা হচ্ছে, কয়েকদিন পরে আবার এটা বেদখল হয়ে যায়। এটা যেন একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে এটা দখলমুক্ত করা হয় এবং সেটাকে টেকসই করা হয়। টেকসই যদি না করা হয় তাহলে কিন্তু পুনরাবৃত্তি হতে থাকে। আর সামনে আপনার আমাদের হাতে আর সময় নেই। জি, অনেক ধন্যবাদ। আমার হাতে 30 সেকেন্ড সময় আছে। জনাব স্থপতি মুবাশির হোসেন, আপনার দুই কথা শুনে আমি অনুষ্ঠানের রীতি টানতে চাই। ছোট্ট একটা আবেদন করব, সেটি হচ্ছে এই শীতকালে সবচেয়ে বড় প্রবলেম হলো অক্সিজেন না পাওয়া, কিন্তু সেই অক্সিজেনটি পাওয়া সম্ভব। আমরা বহু বছর থেকে চিৎকার করছি, সেটি হচ্ছে ফায়ার ব্রিগেড, পুলিশের জল কামান, এগুলিকে দিয়ে যদি আমরা রাত ৩টার দিকে রাস্তার দুপাশে আর্টিফিশিয়াল বৃষ্টি করতে পারি, যেটা করোনা হওয়ার সাথে সাথে করা হয়েছিল, সেটি কিন্তু আবার বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে রাস্তার দুপাশে এবং রাস্তার মাঝখানে যে গাছগুলি আছে সেগুলির ফটোসিনথেসিস পারফেক্টলি হবে
এবং প্রচুর পরিমাণে অক্সিজেন আমরা নিতে পারবো। এই কাজটি করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি সিটি কর্পোরেশনের 2 মেয়রের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য। জি, সত্যি ধুলাবালিতে ব্যাপক কষ্টে আছে ঢাকার গাছগুলো। সুপ্রিয় দর্শক, আরও খবর এবং বিশ্লেষণ জানার জন্য আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে অনেক ধন্যবাদ।